আচ্ছা, 2 মিনিট দেখি। 2 মিনিট পরে শুরু করতেছি। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আর স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই। ওকে, আমি ধরে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার আজকে সেদিন লাস্ট ক্লাসে আমরা ভিআরএফ এর থিওরিটা পড়াশোনা করছি। আজকে আমরা ভিআরএফ এর ল্যাবটা করব। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইখানে কি করছি। আমি এখানে দুটো রাউটার নিয়েছি, ঠিক আছে? দুটো রাউটারের ভিতরে আমি কানেক্ট করেছি দুইটা দুইটা ইন্টারফেস। হ্যাঁ, তো দুইটা ইন্টারফেসে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি সেম আইপি ইউজ করতেছি, ঠিক আছে? আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি লিখি তাহলে এটা হবে হলো 1, এটা 1, এটা 2,
রাইট রাইট। ঠিক আছে, দেখেন আমি কি করব, আমি রাউটার দুটার ভিতর যে কানেক্টিভিটি হবে সেইখানে আমি দেখেন ইথারনেট 0/0, ইথারনেট 1/1, ইভেন এই রাউটারেরও ইথারনেট 0/0, ইথারনেট 1/1, দুই জায়গায় আমি সেম আইপি বসাবো। 1.1.1.1.1.1.2.1 এই পাশে, আর 1.1.2.2 এই পাশে। ঠিক আছে, এবং আমি এই রাউটারে কি করব, রাউটারে 1/3 এবং 1/2 এই ইন্টারফেসে আমি সেম আইপি বসাবো। 10.1.0.1, 10.1.0.1, ইভেন আমার হোস্ট যারা থাকবে তাদের ভিতরেও তাদেরও আমি সেম আইপি বসাবো। ঠিক আছে, তো আমার ল্যাবের এখানে উদ্দেশ্যটা হবে আমার এই পাশের 10.1.0.10 এই নেটওয়ার্ক থেকে এই পাশে 10.1.0.10 এইভাবে এই উপরের লিঙ্কটা দিয়ে যাবে, আর এই এই নেটওয়ার্কটা আমার এই নিচের লিঙ্ক দিয়ে যাবে। ঠিক আছে, টপোলজিটা সবাই বুঝছেন কিনা একটু বলুন। जी भाई। ক্লিয়ার তো মোটামুটি নাকি? আচ্ছা, ভিআরএফ কি জিনিস এই জিনিসটা তো মনে আছে না? ভিআরএফ এর ফুল মিনিং হলো ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং। ঠিক আছে, ভিআরএফ টা আমরা কি করি, নর্মালি আমার রাউটারের রাউটিং টেবিলে আমি যদি সার্চ দেই, তাহলে শো আইপি রাউট দিয়ে যদি সার্চ দেই, তাহলে আমি কি পাবো, একটাই রাউটিং টেবিল পাবো। বাই ডিফল্ট আমার একটা রাউটিং টেবিল থাকে, বাট আমরা প্রয়োজনে এখানে আমরা মাল্টিপল রাউটিং টেবিল তৈরি করতে পারি, এবং মাল্টিপল রাউটিং টেবিলে মাল্টিপল এন্ট্রি আমরা দিতে পারি। ঠিক আছে, আর ভিআরএফ হলো দুই প্রকার, একটা হলো মানে ভিআরএফ, আর একটা হলো ভিআরএফ লাইট। নর্মালি যে আমরা এই ছোটখাটো যে রাউটিং এর জন্য যেগুলো ইউজ করি সেগুলো হলো ভিআরএফ লাইট, মানে আমি এখন যেটা করবো সেটা ভিআরএফ লাইট। আর এমপিএলএস L3 ভিপিএন এর জন্য আমরা যেটা ইউজ করি ওইটাকে আমরা পিওরলি ভিআরএফ বলি। কারণ হলো ভিআরএফ এর তিনটা ফাংশন আছে, এর ভিতরে মাত্র একটা ফাংশন আমরা এখানে ইউজ করবো, বাকি দুটো ফাংশন বেসিক্যালি এমপিএলএস L3 ভিপিএন এ ইউজ হয়, এখানে ফুল ফিচার ভিআরএফ ইউজ হয়। আর রাউটিং এর ক্ষেত্রে অনলি রাউটিং টেবিলটা সেপারেশনের জন্য লাইট আকারে ভিআরএফ ইউজ হয়, এই জন্য ভিআরএফ লাইট বলে এখানে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের থিওরিটিক্যালি যেটা মানে খুব সারসংক্ষেপ, যেটা আমরা এখন শুরু করি। আচ্ছা, আমরা এখানে দুইটা ভিআরএফ করব। ঠিক আছে, একটা মানে ভিআরএফ, তারপরে আচ্ছা আমরা ওইখানে ল্যাপ করতে করতে বলি, তাহলে সুবিধা হবে। দুইটা ভিআরএফ করব আমরা। ফার্স্টে আমরা ভিআরএফ টা ক্রিয়েট করি, কিভাবে ভিআরএফ ক্রিয়েট করে সেটা দেখি। আচ্ছা, যেহেতু আমরা এখানে নর্মাল ইন্টারফেসে আইপি বসাবো, কিন্তু আইপি বসানোর সাথে সাথে আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, যে ভিআরএফ এ আইপি বসাতে হবে। সেহেতু আমি যেটা করব, আমরা প্রথমে ভিআরএফ টা ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, তো ভিআরএফ ক্রিয়েট করার কমান্ডটা হলো আইপি ভিআরএফ, তারপর হলো ভিআরএফ নেম। ঠিক আছে, এটা আপনি এখন ধরেন আপনার যে নামে যেটা মানে ধরেন আপনার দেখা যায় নর্মালি আমরা ভিআরএফ নেম যেটা করি, লাইক ধরেন সিগন্যাল ট্রাফিকের জন্য সিগন্যাল, পেলোডের জন্য পেলোড, মানে ধরেন যে মানে সার্ভিসের সাথে একটু মিলায়া ভিআরএফ এর নামটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি এখানে আসলে এত কিছু নিলাম না, আমি একটা ভিআরএফ করলাম, ভিআরএফ এ। ঠিক আছে, যেটা হলো আমার উপরের সাইটের নেটওয়ার্কটা হবে। ঠিক আছে, মানে একটা রাউটারের ভিতরেই আমার দুইটা নেটওয়ার্ক। তো এখানে একটা ডেসক্রিপশন দেওয়া যায়, ডেসক্রিপশন দিয়ে দেই আপার নেটওয়ার্ক।
ভিআরএফ কিন্তু কেস সেনসিটিভ, ঠিক আছে? ভিআরএফ এর যে নামটা সেটা কেস সেনসিটিভ। ওকে, আর আমি আরেকটা ভিআরএফ ক্রিয়েট করি, ভিআরএফ বি, ঠিক আছে? এইটা আমি নাম দেই হলো লোয়ার লিস্ট, ঠিক আছে? তো আইপি ভিআরএফ, ঠিক আছে? এখানে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আমরা এখানে দুইটা ভিআরএফ ক্রিয়েট করছি, একটা নাম হলো এ আর একটা নাম হলো বি। এখানে দেখেন আরেকটা জিনিস বলতেছে ডিফল্ট আরবি, হ্যাঁ আরবি আসলে আমরা এখানে ইউজ করবো না, সো এখানে এই আরবি আরপি এই দুটো ফিচার আমাদের এখানে ইউজ না করলেও হবে। ওকে, এখন আমরা যাই হলো ইন্টারফেস কনফিগারেশনে। আমার ভিআরএফ এ কোন কোন ইন্টারফেসে আমি বাইন্ড করব? ইথারনেট 1/1 আর ইথারনেট 1/3, তাই তো? যেহেতু আমার আপার নেটওয়ার্কটা উপরেরটা। বলুন ভাইয়া, একজন দুজন হ্যাঁ হু করে দেন। হ্যালো। জি ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে আমরা ধরেন নরমালি প্রোডাকশনে কি করি, একটা ডেসক্রিপশন দেই, হ্যাঁ ডেসক্রিপশন দিলাম ধরেন আপার, এরপরে কি আইপি বসাই, তাই না? কিন্তু এখানে আইপি বসানোর আগে ছোট্ট আর একটা কাজ করতে হবে, কারণ এটা আমি নর্মাল আইপি বসাবো না। আমি এইটা হলো আমার, আমি চাই যে আমার নর্মাল টেবিলে না যে ভিআরএফ টেবিলে যাবে এই আইপিটা, ঠিক আছে? সো আমি যেটা করবো আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং এ, ঠিক আছে? এই কমান্ডটা আমার এক্সট্রা দিতে হবে। দেওয়ার পরে আমি আইপি বসাই, আইপি অ্যাড্রেস, এটা কোন ইন্টারফেস করতেছি, ইথারনেট 1/1, এই ইন্টারফেসের আইপি হলো 1.1.2.1। ভাই এই এক্সট্রা কমান্ড যেটা দিলেন এটা কি মানে এনেবল করার জন্য নাকি এটা আসলে? আচ্ছা, যদি এক্সট্রা কমান্ডটা না দিতাম, মানে আইপি মানে যদি নরমালি আমরা কি করি, ইন্টারফেসে ঢুকি ডেসক্রিপশন দিয়ে আইপি লিখি বের হয়ে যায়, তাই তো? এতটুকু জি পর্যন্তই আমাদের কাজ। এই কাজগুলো যেটা হয়, ওই ইন্টারফেসটা বেসিক্যালি আপনার গ্লোবাল রাউটিং টেবিলে থাকে, ঠিক আছে? গত ক্লাসে বলছিলাম গ্লোবাল কি। আর আমি যদি এই ইন্টারফেসটাকে আমার ভিআরএফ রাউটিং টেবিলে আনতে চাই, তাহলে ইন্টারফেসের ভিতরে ঢুকে আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং, তারপরে হলো যে ভিআরএফ টেবিলে আমি আনবো সেই ভিআরএফ টেবিলের নামটা, লাইক এই যে এইটা আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং, তারপর হলো কি এই জিনিস, এটা হলো আমার ভিআরএফ টেবিলের নাম। এটা বাস্তব জীবনে হয়তো বা কোনো নাম হতে পারে, আপনার কোনো ক্লায়েন্টের নাম হতে পারে, মানে হোয়াটএভার, এটা একটা নাম, বাট দিস ইজ কেস সেনসিটিভ, ঠিক আছে? জি বের হই আমি, এরপরে হলো আমার ইথারনেট 1/3 তেও আমার এটা লাগবে, ইথারনেট ইথারনেট 1/3 ডেসক্রিপশন আপার, এখানে কি হবে আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং এ, তাই তো? কারণ আমি আমার এটা আমি এখনো আপার নেটওয়ার্কে আছি। তারপর এখানে হলো আইপি অ্যাড্রেস, এটা কি হবে 10.1.0.1, 255.255.255.0 exit। ওকে, সরি। এখন হলো ইন্টারফেস ইথারনেট 1/0, মানে এবার আমি চলে আসলাম কি নিচের দিকে, ডেসক্রিপশন লোয়ার। তারপর তাহলে এখানে কি হবে আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং, এখন কি দিব? বি দিব বি।
IP address 1.1.2.1 255.255.255.0 এই আইপিটা কি আমি এর আগেও কোথায় বসেছি? 1/1 এই আইপি সেম আইপিটাই বসাইলাম না? হ্যালো, না, এটা মনে হয় বসানো নাই। ভুলে গেলেন? আচ্ছা, সমস্যা নেই, ভুলে গেলে তো দেখার উপায় আছে। দেখেন, ইথারনেট 1/0 কি আইপি বসানো? 1.1.2.1। ইথারনেট 1/1 কি আইপি বসানো? 1.1.2.1। নর্মাল রাউটিং টেবিলে কি এটা সম্ভব? সেম আইপি দুইটা ইন্টারফেসে বসানো? ওরা কিছু বলতে যাচ্ছেন, নেটওয়ার্কে ঝামেলা করতেছে। হ্যালো, ইন্টারফেস ইথারনেট 1/2। ডেসক্রিপশন আইপি ডিআরএস ফরওয়ার্ডিং দি আইপি অ্যাড্রেস 10.1.0.1 255.255.255.0. ঘুমাবেন না? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। নর্মালি আমরা ইন্টারফেসে আইপি বসালে কি আমাদের ওই রাউটিং টেবিলে কানেক্টেড রাউট হিসেবে চলে আসে, তাই তো? দেখেন তো আমার এখানে কানেক্টেড রাউট হিসেবে কোনো রাউট আসছে কিনা? কোনো রাউট নাই এখানে। নর্মালি কি ইন্টারফেসে এখানে আমি 4টা আইপি বসাইছি। এখানে তো 1/0, 1/1, 1/2, 1/3। এখানে আমার আইপি গুলো কিন্তু চলে আসার কথা ছিল, বাট আইপি গুলো আসে না। তাহলে আমি আবার আরেকবার একটু একটা কমান্ড ট্রাই করি, শো আইপি ভিআরএস। দেখেন, একটু আগে আমি কি করছিলাম, যখন শুধু ক্রিয়েট করছিলাম তখন কি কি ছিল? শুধু ভিআরএস এর নামগুলো ছিল। এখন কোন কোন ইন্টারফেস এই ভিআরএস এ আছে সেইগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি কিভাবে দেখবো আসলে রাউট গুলা কই? কেউ বলতে পারবেন? কেউ একজন বলেন, আমি রাউট গুলা কিভাবে দেখবো? আমরা কি EIGRP ইউজ করতেছি? শো আইপি না রাউট EIGRP or না শো আমি আইপি রাউট মানে নেইবারস? কোন প্রোটোকল বেসিসে না। শো আইপি রাউট এটা হলো ফর গ্লোবাল, বাট আমি যেহেতু এখানে ভিআরএফ ইউজ করতেছি, তো শো আইপি রাউট ভিআরএফ এ। এইবার দেখেন, এই যে আপনার রাউট গুলো চলে আসছে ভিআরএফ এতে। আমি কি বসাইছি? এই রাউটটা আছে, লোকালি আমি এটা কনফিগার করছি। এই রাউটটা বসাইছি, লোকালি আমি এটা কনফিগার করছি। সিমিলারলি শো আইপি রাউট ভিআরএফ বি, দেখেন এখানে হলে বি মানে লোয়ার নেটওয়ার্কের যেগুলো আছে সেই সেই রাউট গুলো এখানে চলে আসছে। 1.1.2.1। দেখেন এখানে আমি মানে সেম আইপি দুই জায়গায় বসাইতে পারছি এই কারণে। দেখেন দুইটা দুই টেবিলে আছে, একটা আছে হলো এ টেবিলে, আর একটা আছে কি বি টেবিলে। দেখেন একটু বুঝছেন কিনা? খুব ইজি জিনিস।
একবার ধরতে পারলে খুবই সহজ। বলেন বলেন, কি আবার আজকে ল্যাব করতে যাচ্ছে, সবাই কি ঘুমাই যেতেছে নাকি? কেমন যেন একটু খটকা লাগছে আর কি। বলেন না কোথায় খটকা লাগতেছে, কথা না বলে তো খটকা লাগবে। একই একই আইপি দুই জায়গায় আর কি। আচ্ছা, নর্মালি আপনারা কখনো রাউটার আইডি বসাইছেন? এটা বলেন আগে, বসাইছেন না? বসায় তারপর কি শো আইপি রাউট দিছেন? জি আপনি লাস্ট ক্লাসটা করছিলেন একই আইপি দুই জায়গায়, এটা বললাম যে কারণে, নইলে আবার আমার থিওরি পড়াইতে হবে। ভাই আমি লাস্ট ক্লাস আসলে করতে পারি নাই, আমি ট্রাভেলিং এ ছিলাম। তাহলে কি ঝামেলা। আচ্ছা, নর্মালি কি হয়, নর্মালি হলো আমার যেমন আমরা সুইচে কি থাকে, আমাদের একটা সুইচে একটা ল্যান থাকে, তাই তো? মানে নর্মালি একটা ল্যান থাকে, আমরা ভিলান ওয়ানে সেটা রাখি, তাই না? কিন্তু আমাদের প্রয়োজনে কি হয়, আমরা সুইচে কি মাল্টিপল ল্যান অ্যাড করতে পারি না, ভিলান দিয়ে দিয়ে মাল্টিপল ভিলান, এইটুকু তো, এটা তো মনে আছে তাই না? জি সুইচে আমরা ভিলান করতে পারি, ভিলান করে কি করি আমরা, একটা সুইচে নর্মালি একটা ল্যান থাকে, সেখানে আমরা মাল্টিপল ল্যান করি, তাই তো? জি সিমিলারলি রাউটারেও, মানে নর্মালি রাউটারে কি থাকে, নর্মালি রাউটারে আমরা যে রাউটিং টেবিল করছি, সেই রাউটিং টেবিলটা একটা থাকে, তাই না? একটা রাউটিং টেবিল থাকে, এবং আপনি যত আইপি বসান সে ওই রাউটিং টেবিলের ভিতর যায় জড়ো হইতে থাকে, ঠিক আছে? আপনি যত কানেক্টেড আইপি আসুক, ওএসপিএফ আসুক, ইআইজিআরপি আসুক, স্ট্যাটিক রাউটে আসুক, যা আইপি আছে সব ওই একটা রাউটিং টেবিলের ভিতরে যাই জড়ো হইতে থাকে, ঠিক আছে? কিন্তু আমরা চাইলে এই রাউটিং টেবিলটা আমরা ডিফারেন্ট করতে পারি, মানে একটা রাউটারে একটা তো রাউটিং টেবিল থাকবে, যেটা হলো বেসিক্যালি তার মানে মেইন যে রাউটিং টেবিল, সেটাকে বলে হলো গ্লোবাল রাউটিং টেবিল, ঠিক আছে? এটা ওর থাকেই। আমরা চাইলে এর সাথেও আমরা এই রাউটারটাকে লজিক্যালি আমরা আরো আরো রাউটিং টেবিল বা আরো রাউটারে ভাগ করতে পারি, ঠিক আছে? আহ, তো এই জিনিসটাকে এই লজিক্যালি একটা রাউটারকে মানে মাল্টিপল রাউটিং টেবিলে ভাগ করাকে বেসিক্যালি বলে হলো ভিআরএফ, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, আমি প্রথমে যে আইপিটা বসাইছি সেটা আমি এই ভিআরএফ এ বসাইছি, তাহলে সেই আইপিটা কি এই ভিআরএফ এর ভিতরে গেছে। দ্বিতীয় যে আইপিটা বসাইছি সেটা আমি ভিআরএফ বি তে বসাইছি, এটা ধরেন রাউটিং টেবিল এ, এটা ধরেন রাউটিং টেবিল বি, ঠিক আছে? এটা আমি দ্বিতীয়টা আমি বসাইছি ভিআরএফ বি তে। তো সে বেসিক্যালি বি এর যে রাউটার মানে এ রাউটিং টেবিলে প্রথমটা ঢুকছে, বি এর রাউটিং টেবিলে দ্বিতীয়টা ঢুকছে, এবং এই এ এবং বি এর ভিতরে কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা কি হয়েছে, আমি এই ইন্টারফেসেও আমি যে আইপিটা বসাইছি, সেম আইপিটা আমি এই ইন্টারফেসেও বসাইছি, এবং এরা ডুপ্লিকেট হয় নাই, কারণ এবার এরা এই এ আর বি এর ভিতরে কোনো সম্পর্ক নাই, এরা এখন লজিক্যালি দুইটা রাউটার। আমার ফিজিক্যালি রাউটার একটাই, বাট লজিক্যালি আমার দুইটা রাউটার, ঠিক আছে? ওকে, আর ক্লাসটা একটু দেখে নিয়েন, তাইলে হয়তো বা বুঝবেন, আর একটু ভালো করে ভাই বুঝবেন। আজকে একটু দেরি করে জয়েন করছি। আজকে টপিকসটা কি ভিআরএফ এর উপরে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বিআরএফ এর ল্যাবটা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এ রাউটারটা কনফিগার করছি, এখন আমরা বি রাউটারটা কনফিগার করব। বি রাউটারও সেম, দেখেন আমি ভিআরএফ এ তে বসাবো, মানে ইথারনেট 1/2 যেটা ভিআরএফ এ তে রাখবো, সেখানে বসাবো হলো 20.1.0.1। আবার ইথারনেট 1/3 এইটা হবে হলো ভিআরএফ বি তে, এখানে আমি বসাবো 20.1.0.1। বাট এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, দুইটা মানে ভিতরে এটা দেখতেছেন আপনি হার্ডওয়্যার একটা, বাট ভিতরে লজিক্যালি মাল্টিপল রাউটার এখানে ক্রিয়েট হয়। ভিআরএফ দিয়ে বেসিক্যালি আমরা এই কাজটাই করি। এই জন্যই আমি একই রাউটারের দুই ইন্টারফেসে আমি সেম আইপি বসাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে ছিলেন এমন এমন কারোর কোনো কনফিউশন হচ্ছে বলেন? এখন আমরা এই রাউটার 2টা কনফিগার করব। তো এখানে কি করতে হবে, ফার্স্টে আমাকে এখানে দুটো ভিআরএফ ক্রিয়েট করতে হবে, তাই তো? আইপি ভিআরএফ এ, আর হলো আমি আর একটা ভিআরএফ কনফিগার করি, আইপি ভিআরএফ বি। ডেসক্রিপশনটা অপশনাল, না দিলেও হয়। দুই তো আইপি ভিআরএফ। ওকে, এখন আমি ইন্টারফেস গুলো কনফিগার করি। ইন্টারফেস
1/1 আইপি ভিআরএফ, এটা কি হবে, এ হবে না বি হবে? এ আইপি ভিআরএফ এ, আইপি অ্যাড ভাই ভরাডিক কমান্ডটা এনেবল করতে হবে না? না, এটা বলতে কিছু করতে হবে না। তো আইপি ভিআরএফ তো আইপি ভিআরএফ ইন্টারফেস এখানে 1/1 আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং এ, সিমুলেটরের কত ঝামেলা। 1.1.2.2 255.255.255.0 no, 1/2 IPVRF forwarding a IP address 20.1.0.1 255.255.255.0 no shut. আচ্ছা, এখন লোয়ার নেটওয়ার্কটা, লোয়ার নেটওয়ার্কে কি করতে হবে? আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং বি, আইপি অ্যাড্রেস 1.1.2.2 নো shut. বা কেউ ট্রাস্ট মিস করেন, হ্যাঁ অবশ্যই ভিডিওটা একবার হলেও একটু দেখে নেবেন, কারণ কি থিওরি যদি না হয়, হ্যাঁ ল্যাব কিছু বিরাটা কঠিন হয়ে যায় তখন। So IP interface B, আচ্ছা আচ্ছা দেখেন এখানে বেসিক্যালি মানে মনে হচ্ছে যে একই আইপি আমি মানে মনে হচ্ছে না একই আইপি আমি দুটো ইন্টারফেসে বসাইছি, কিন্তু এখানে দেখেন যদি আমি গ্লোবাল মানে নরমালি ইন্টারফেস আইপি বসালে যে রাউটিং টেবিলে যায় সেটা হলো গ্লোবাল রাউটিং টেবিল, শো আইপি রাউট, এইখানে আমার কিছু নাই। তারপরে আমি যদি দেখি যে শো আইপি রাউট ভিআরএফ এ, এইখানে দেখেন 1.1.2.2 আর 20.1.1.1 বসানো, আবার ভিআরএফ বি এইখানে 1.1.1.2 আর 20.1.1.1
20.1.0.1 বসানো, ঠিক আছে? বেসিক্যালি মানে আমার কাছে একটা রাউটারের ইন্টারফেসেই আমি বসাইছি, কিন্তু জিনিসগুলো বেসিক্যালি লজিক্যালি দুইটা রাউটিং টেবিলে গেছে, এই জন্যই এটা বসানো গেছে। আচ্ছা, এখন আমাদের টার্গেট হলো এই ভিপিসি 3 থেকে ভিপিসি 5 আর ভিপিসি 4 থেকে ভিপিসি 6 এখানে হলো পিং করা। আচ্ছা, এখন আমরা ভিপিসি আইপি গুলো বসাই। আইপি অ্যাড্রেস 10.1.0.10 10.1.0.1 সরি, এখানেও আমি সেম আইপিটাই বসাবো। দেখেন ও কিন্তু ডুপ্লিকেট ধরে নাই। এটা হলো এইটা ভিপিসি 5, এখানে আমি বসাবো হলো আইপি 20.1.0.10 24 20.1.0.1 আচ্ছা বলেন, এখন আমরা ভিপিসি 3 থেকে ভিপিসি 5 এ যদি পিং দেই, পিং কি পাবো? এই ভিপিসি 3 থেকে ভিপিসি 5 এ আমি যদি পিং দেই, পিং পাবো কিনা বলেন? স্ট্যাটিক রাউট সেট করতে হবে না আমাদের, বলে দিতে হবে না? আচ্ছা, মানে কোনো একটা রাউটিং আমার এখানে সেট করতে হবে, তাই তো? মানে রাউটিং প্রোটোকল লাগবে, রাইট? জি। কারণ দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক, একটা ভিআরএফ সেম থাক, কিন্তু আমার নেটওয়ার্ক কিন্তু ডিফারেন্ট। তো 10.1.10 সিরিজের থেকে 20 সিরিজে যেতে হলে আমার বেসিক্যালি একটা রাউটিং দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু আমরা স্ট্যাটিক রাউট শিখছি বলবো, আমরা স্ট্যাটিক রাউট দিয়ে দেখি কিভাবে ইয়া করতে হয়, মানে নর্মাল স্ট্যাটিক রাউটের মতোই রাউট, বাট একটু একটু চেঞ্জ আছে, বেশি না। ওকে, নর্মাল স্ট্যাটিক রাউটের কমান্ডটা কি? আইপি রাউট, তাই না? আইপি রাউট, তারপরে আমি কি দিব? আমি আছি ডেস্টিনেশন রাউটার 1 এ, ডেস্টিনেশন নেটওয়ার্ক 20.1. সরি 20.1.0.0, তাই তো? জি। তারপর কি 255.255.255.0, এরপরে নেক্সট হপ। নেক্সট হপ কে 1.1.2.2, তাই তো? জি। 1.1.2.2, ওকে। আপনাদের বোধে খটকা লাগতেছে না? এইটা আমি যদি এই রাউটটা দেই, তাহলে এই রাউটটা কোথায় যায় ঢুকবে? গ্লোবাল রাউটিং টেবিলে ঢুকবে না? দিয়ে দেখি, শো আইপি রাউট, সরি ডু শো আইপি রাউট। আচ্ছা, এর কোথাও যাবে না, কারণ এর আসলে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস বা কোনো আপ অ্যাড্রেসই নাই, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, এইখানে একটা ছোট্ট কমান্ড অ্যাড করতে হবে, আইপি রাউট, তারপর আমি কই দিব
ভিআরএফ এর জন্য নাকি ভিআরএফ বি এর জন্য? আমি যদি দিলাম ভিআরএফ এ, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বলেন? সিমিলারলি আমার ভিআরএফ বি এর জন্য এরকম একটা রাউট দিতে হবে, যেটা হলো ভিআরএফ ধরে। সো সিমিলারলি যেভাবে আমরা স্ট্যাটিক রাউট উইথ ভিআরএফ দেই, এভাবে স্ট্যাটিক রাউট উইথ বিজিপি, স্ট্যাটিক সরি ভিআরএফ উইথ বিজিপি, ভিআরএফ উইথ ওএসপিএফ, ভিআরএফ উইথ আইএসআইএস, মানে সবার জন্য একটু কমান্ডার চেঞ্জ আছে, মানে সব রাউট গুলাই ইয়ে দিতে হবে। নর্মাল যদি আমরা রাউট দেই সেটা গ্লোবাল রাউট টেবিলে যাবে, বাট যদি আমি ভিআরএফ ধরে আর কি রাউট দেই তাহলে সেটা যাবে হলো ভিআরএফ রাউটিং টেবিলে। তো এখন আমরা একটু চেক করি রাউটিং টেবিল। তো আইপি রাউট ভিআরএফ এ আসছে স্ট্যাটিকটা। নর্মালি না 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 না, দুটো টেবিলকে আপনি কোনোদিনও একসাথে দেখতে পারবেন না। এ মানে ফুললি ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট ভাবেই দেখতে হবে, আচ্ছা ঠিক আছে? ঠিক। ইনকমপ্লিট কমান্ড, ঠিক আছে? ভিআরএফ এর পরে অবশ্যই আপনার নাম ধরে ভিআরএফ কে ডাকতে হবে, আদারওয়াইজ আপনি ভিআরএফ এর কোনো কিছুই পাবেন না। ওকে, এখন আমরা যেটা করব, এই এই রাউটারেও আমার রাউট ভিআরএফ এ, এটা আইপিটা কত ছিল? 10.1.0.0 255.255.255.0। গেটওয়ে কত? ডেস্কটপটা কি হবে? 1.1.2.1, ঠিক আছে? ওকে, এখন আমার এখান থেকে এখানে পিং পাওয়া উচিত। আমি ভিপিসি 3 তে যাই। ভিপিসি 3, C 20.1.0.10। ওকে, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি ভিপিসি 4 থেকেও পিং দেই, ওকে, আরেকটা জিনিস আমরা একটু শিখি, সেটা হলো রাউটার থেকে কিভাবে পিং দিব। পিং, ধরেন রাউটার ওয়ান থেকে রাউটার 2 এই ইন্টারফেসটা মানে গেটওয়েটা পিং দিব আমরা, ঠিক আছে? পিং 20.1.0.1, পিং পাচ্ছি? পিং পাচ্ছি না কেন বলেন? আজকে সবাই টায়ার্ড নাকি? কেউ কোনো কোশ্চেন এটা অ্যান্সার মেইনলি দিচ্ছেন না? হ্যাঁ, মোস্ট প্রবাবলি আছে ভিআরএফ, আমাদের রাউট টেবিলটা ভিআরএফ রাউট টেবিলে আইসোলেটেড। গ্লোবাল রাউটের মধ্যে হচ্ছে ওইটা ডিফাইন করা নাই। ওকে, ফয়সাল ভাই নাই? আর কেউ ভিআরএফ নিয়ে কাজ করি নাই আমরা এখানে? আজকে ফয়সাল ভাই নাই মনে হয় না? না, ওকে, কারেন্ট চলে গেছে ওনার। ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, আপনার আহনাব ভাই আপনার অ্যান্সার ঠিক আছে। আমি যখন নর্মাল বলতেছি পিং 20.1.0.1, তখন সে খুঁজতেছে কোথায়?
শো আইপি রাউট এর ভিতরে যায়, তো এর ভিতরে যায় তো সে কিছুই পাবে না, কারণ আমার সবকিছু আছে হলো বিভিন্ন মানে আলাদা আলাদা করে বিভিন্ন টেবিলে রেখে দিছি। তো তাকে আমাকে ওই টেবিলে খোঁজাইতে হবে পিং দেওয়ার জন্য। তাহলে কি করতে হবে, এইটার নিয়ম হলো পিং ভিআরএফ এ, এরপর দেন হলো 20.1.0.1। ঠিক আছে, এবার পিং করছে। সিমিলারলি বি, তো আপনার রাউটার থেকে কিভাবে পিং করতে হবে বুঝছেন তো, ভিআরএফ দিয়ে কেন পিং করা লাগে, কারণ আপনার ওটার হোস্ট থেকে পিং করবেন, আপনারা যারা পিং করবেন রাউটার থেকে পিং করেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এরপরে আপনাদের একটা ল্যাব দিব, ওটা আপনাদের করতে হবে। ভাইয়া আমাদের কি হচ্ছে যে রাউটার আরটি ওইটা দেখাইছিলেন, ওইটা তো দেখান নেই মনে হয়। না ওটা তো দেখাইতে পারবো না বস, ওইটা হইলো আপনার আহ ওইটা হলো আপনার সার্ভিস প্রোভাইডারের একটা ইয়া টপিক, আমাদের এম করে ওইটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা বেসিক্যালি এমপিএলএস এর সাথে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই, সবাই বুঝছেন, বুঝলে পরে আমি এখন একটা ল্যাব দিব, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আর এই স্ক্রিপ্ট আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, যা করছি। মানডেতেই দেখাইতে হবে। না মানডে তো দেখায় না, আপনারা নেক্সট স্যাটারডে দেখেন, সমস্যা নেই, কারণ মাঝখানে সময়টা অনেক কম থাকে। জিনিসটা আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হবে খুব ইজি, এইখানে দুইটা রাউটার থাকবে, মানে আমারটা তো একটু কঠিন হয়েছে, আপনাদেরটা হবে আরো ইজি। এইখানে হলো 3টা পিসি, এই রাউটারের সাথে 3টা পিসি থাকবে। রাউটার থেকে এইখানে কানেক্টিভিটি, এইখানে কানেক্টিভিটি, এইখানে কানেক্টিভিটি থাকবে, এখান থেকে এইখানে, এইটা থেকে এইখানে 3টা থেকে 3টা। ওকে, এখন আপনাদের ল্যাব হলো 10.0.0.1/24 VRA. 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 এটা কিন্তু সবার করতে হবে। সরি, আমি এখানে ফিজিক্যাল ইন্টারফেস দুইটা নিচ্ছিলাম না, আপনার নেবেন হলো একটা, এখানে 1/0, এখানে 1/0, ঠিক আছে। এটা ধরেন যেন 1/1, এটা হলো 1/2, এটা হলো 1/2, এটা 1/1, 1/2, 1/2, ঠিক আছে।
আর এই পোর্শনটুকুর, এই পয়েন্ট টু পয়েন্ট পোর্শনটুকুর আইপি আপনারা নিজেদের মতো বসায় নেবেন। ঠিক আছে, নিজেদের মতো বসায় আমি যেটা করব, R1 রাউটার থেকে, মানে আমাকে যেটা দেখাবেন আর কি, আমি করবো না, আমাকে রেজাল্ট দিবেন। R1 রাউটার থেকে আপনি পিং করবেন হলো, আচ্ছা আমি লিখে দিই, ফ্রম রাউটার R1 পিং VRF a 20.1.0.1। বোঝা গেল? জি ভাই, ভাই একটা কোশ্চেন ছিল, লাইক আমরা তো এখানে আমরা ফিজিক্যালি ল্যাবটা আমি আর কোনো অ্যান্সার দিব না, এই ল্যাপটপের ব্যাপারে আমি আর কোনো অ্যান্সার দিব না। এটা হলো আপনাদের বাকি সলিউশন আপনারা করবেন। আচ্ছা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমাদের আইপি রাউটিং এসেনশিয়াল শেষ, আমরা এখন স্পেসিফিক রাউটিং প্রোটোকলে ঢুকবো। ওয়াহিদ ভাই, সজীব ভাই, কারো কোনো অ্যান্সার নাই? আশা করি বিআরএফ পারবো ভাই, আমরা চেষ্টা করবো কতদিন? ল্যাবটা করার, ইনশাল্লাহ। গেছে মেসেজটা? হ্যাঁ আসছে। ওকে, আমরা এখন হলো শুরু করবো হলো স্পেসিফিক রাউটিং প্রোটোকল। এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হলো আইপি রাউটিং এর যে এসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলো, ঠিক আছে? এখন আমরা আজকে শুরু করবো হলো ওএসপিএফ দিয়ে। ওএসপিএফ হয়তো বা ইনশাল্লাহ আমরা আগামী 2টা বা 3টা ক্লাস শুধু ওএসপিএফ ই বলবো। একটু সময় দিন।
আচ্ছা, ওএসপিএফ এ আমাদের আসলে অনেকগুলা টপিকস আছে, হ্যাঁ। হয়তো বা সব টপিকস আমরা সিসিএনএ তে পড়ি নাই। সিসিএনএ তে আমরা খুবই মানে যতটুকু দরকার ততটুকুই পড়া হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয়তো বা একটু বেশিও পড়ায় অনেকে। বাট আমরা ওএসপিএফ ধরেন আমরা আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসে ধরেন আমরা হোপফুলি ওএসপিএফ এ যা আছে সব আমরা শিখবো, ঠিক আছে। দুইটা জিনিসে যা আছে সব আমরা শিখবো। নাম্বার ওয়ান হলো ওএসপিএফ, নাম্বার ওয়ান হলো বিজিপি, ঠিক আছে। না, বিজেপি সব হয়তো শিখাইতে পারবো না, কারণ আবার এমপিএলএস এর একটা ইয়ে আছে, কিন্তু মানে পিওর বিজেপি যেটা ওটা আমরা শেখার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা ওএসপিএফ শুরু করি। আচ্ছা, আমাদের এই এখন বর্তমান সময়ে যতগুলো রাউটিং প্রোটোকল আছে, মানে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়, এর ভিতরে সবচেয়ে মানে প্রচলিত বা সবচেয়ে মানে বেশি ইউজড হয় হলো ওএসপিএফ, ঠিক আছে। হ্যাঁ, হয়তোবা আপনার টেলকো বলেন বা বড় বড় সার্ভিস প্রোভাইডার লেভেলে ওরা ইউজ করে আইএসআই, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল এজ আমাদের বাংলাদেশেও মোটামুটি সবচেয়ে বেশি ইউজ হয় ওএসপিএফ। কারণ আপনারা হয়তো বা যারা আইএসপি তে আছেন বা যারা বিভিন্ন আইআইজি তে আছেন, তারা দেখবেন হয়তো বা আন্ডারলে প্রোটোকল হিসেবে ওএসপিএফ টাই এখন পর্যন্ত সবচেয়ে মোস্ট পপুলার। আর ধরেন ওএসপিএফ বাদ দিয়ে আইএসআইসি যাবেন, এরকম আসলে তেমন কিছু হয় নাই যে হ্যাঁ হ্যাঁ, আমার ওএসপিএফ বাদ দিয়ে আইএসআইসি যাইতে হবে। সো ওএসপিএফ টা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রাউটিং প্রোটোকল। ওকে, ওএসপিএফ এর ফুল মিনিংটা হলো ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, হ্যাঁ। তো ওএসপিএফ এর কিছু মানে জিনিস যেটা আমরা হয়তো গত ক্লাসে আলোচনা করছি, এখানেও সেটা আছে। নাম্বার ওয়ান, ওএসপিএফ হলো নন প্রোপ্রাইটারি আইজিপি। তার মানে হলো ওএসপিএফ হলো এমন একটা রাউটিং প্রোটোকল যেটা পৃথিবীর যত ভেন্ডর আছে সকল ভেন্ডরের রাউটারে এটা সাপোর্ট করবে, যদি না সেই ভেন্ডর মাতবরি করে এটা সাপোর্ট বন্ধ না করে রাখে। তো ওএসপিএফ হলো আমাদের একটা নন প্রোপ্রাইটারি আইজিপি, যে কারণে এটা অনেক বেশি পপুলার। তারপরে এইখানে যে অ্যালগোরিদমটা ইউজ করা হয়েছে, এসপিএফ অ্যালগোরিদম, মানে শর্টেস্ট পাথ ফাস্ট, ঠিক আছে। এই অ্যালগোরিদমটাও খুব বেশ পপুলার, এবং এ হলো পুরো টপোলজিটা ভিউ করে মানে সে হলো বেস্ট পাথ চুজ করে। তো তার যেহেতু পুরো টপোলজিটার উপরে তার ভিউ আছে, তো এইখানে জিনিসটা লুক ফ্রি হয়। রিপে যেমন, রিপ যদি বলেন, রিপের কিন্তু পুরো টপোলজির উপর ভিউ নাই। রিপ অনলি তার নেইবার যা বলে সেটার উপরেই সে সীমাবদ্ধ। বাট ওএসপিএফ এর একটা নেটওয়ার্কে ফুল টপোলজি ভিউটা ওএসপিএফ এর থাকে। ওকে, এরপর হলো ক্লাসলেস রাউটিং প্রোটোকল। মানে আসলে এখন ক্লাসলেস না হলে এই দুনিয়ায় কোনো রাউটিং প্রোটোকলই চলবে না। সো ক্লাসলেসটাও আপনারা জানেন কি জিনিস, এটা নিয়ে সময় নষ্ট না করি। তারপর হলো মেট্রিক ড্রিভেন কস্ট, ঠিক আছে। এটা আমি বলছি, এটা আমাকে একটু বলেন এই জিনিসটা কি, এই 4 নাম্বার পয়েন্টটা কি, এটা কি কাজে লাগে মেট্রিক ড্রিভেন কস্ট? আচ্ছা, আমরা একটু কস্ট ক্যালকুলেশনটা আজকে শিখি। কস্ট ক্যালকুলেশনের একটা সূত্র আছে, এটা কি আপনারা কেউ জানেন, বলতে পারবেন? দেখছিলাম বাট মনে নাই। আচ্ছা, কস্টের সূত্রটা হলো 10⁸ ডিভাইডেড বাই আপনার লিংক ব্যান্ডউইথ, ঠিক আছে। সো আপনার ধরেন এটা হবে হলো এমবিপিএস এ। সো আপনার লিংক ব্যান্ডউইথ যদি হয় ধরেন ইথারনেট মানে কি 10⁷, ঠিক আছে। তাহলে একটা ইথারনেট লিংকের কস্ট কত হয় আমাদের হবে 10। এখন ধরেন যদি ইয়াটা যদি ফার্স্ট ইথারনেট হয় তাহলে কি হবে 10⁸ ডিভাইডেড বাই 10⁸ ইজিক্যাল টু কত, কস্ট কত 1। এখন এই যুগে এসে কি আমরা ইথারনেট আর ফার্স্ট ইথারনেট ইউজ করি কোন রাউটার টু রাউটার লিংকে? ইউজ তো করি না, তাই তো করি। সর্বনিম্ন দেখা যায় যে আমরা 1 Gbps লিংক ইউজ করি। তো তাহলে 1 Gbps এর কস্ট কত আসবে 10⁸ ডিভাইডেড বাই 10⁹। এই তো লেগে গেল ভেজাল, ইজিক্যাল টু কত
ইজিক্যাল টু হলো 1/10। 1/10 ইজিক্যাল টু কত? 0.1 না? হুম, ওকে। ওএসপিএফ এর কস্ট কখনো পয়েন্টে হয় না। সো সর্বনিম্ন ওএসপিএফ এর কস্ট হলো 1। সো আপনি যদি বাই ডিফল্ট চিন্তা করেন, ইথারনেটের ফাস্ট ইথারনেটের উপরে যত লিঙ্ক আছে 1G টু 10, 1G, 10G, 100G, 400G, সব লিঙ্কেরই কস্ট হলো 1, বাই ডিফল্ট 1। ঠিক আছে, বুঝতে পারছেন কস্ট ক্যালকুলেশনটা? মানে সূত্রটা হলো 10⁸ ডিভাইডেড বাই লিঙ্ক ব্যান্ডউইথ। বলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ওকে, ওকে, এই জিনিস আর বলার কিছু নাই। এই জিনিস এখন পর্যন্ত 3-4 বার বলে ফেলছি। মানে আমাদের রাউটিংটাকে 2 ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক, ডাইনামিক। ডাইনামিকে আবার হলো আইজিপি, ইজিপি। আইজিপির ভিতরে আবার কিছু আছে হলো লিঙ্ক স্টেট, ডিসটেন্স ভেক্টর, হাইব্রিড। লিঙ্ক স্টেটের ভিতরে হলো ওএসপিএফ, আইএসআইএস। ডিসটেন্স ভেক্টর হলো রিপ ভার্সন 1 আর আইজিবি, আইজিআরপি। হাইব্রিডে আছে রিপ ভার্সন 2, আইজিআরপি। ঠিক আছে, তো এটা আর আমি ইয়া করলাম না। আচ্ছা, আমাদের একটা একটু জানা রাখা দরকার আর কি, যদিও সাধারণ জ্ঞান। হ্যাঁ, মানে ওএসপিএফ প্রথম স্ট্যান্ডার্ডাইজ হয় হলো 1987। ঠিক আছে, ঠিক আছে। এরপরে সে 1999-এ তার ইভালুয়েশনটা শেষ হয়, যেটা হলো ওএসপিএফ ভার্সন 3 দ্বারা। ঠিক আছে, এর ভিতরে 1991-এ ওএসপিএফ ভার্সন 2 আসে। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওএসপিএফ ভার্সন 2 এন্ড ভার্সন 3? কে বলতে পারবেন? ভার্সন 2 হচ্ছে IPv4 আর ভার্সন 3 IPv6। ওকে, তার মানে ভার্সন 3 যখন আসলো, ভার্সন 3 হলো ভার্সন 2 প্লাস ভার্সন 3 দুটো। এখন যে আমরা ওয়েবসাইট ইউজ করি আমাদের রাউটারে, সেটা হলো ভার্সন 2 প্লাস ভার্সন 3, বোথ সাপোর্টেড। ঠিক আছে, তার মানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটাই সাপোর্ট করে হলো আপনার এখনকার রাউটিং প্রোটোকল। সো মানে ওয়েস্টপেতে বেসিক্যালি 1987-এ আপনার প্রথম আসছে, এবং ও পুরোপুরি ধরেন মানে এখন আমরা যে যে ওয়েস্টপেতে দেখতেছি, সেই ওয়েস্টপেতে বেসিক্যালি 1999 সালে আমাদের ইনভেন্ট হয়েছে। তার মানে ওএসপিএফ আমার জন্মের 1 বছর আগে প্রথম আসে আর কি। তো এটাই বলি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এখনো অনেক পুরাতন জিনিস ইউজ করে। ওএসপিএফ এর মানে ওএসপিএফ তো বেসিক্যালি 3 পিলার্স অফ ওএসপিএফ আর্কিটেকচার। মানে ওএসপিএফ আর্কিটেকচারকে 3টা পিলারের উপরে দাঁড় করানো যায়। নট অনলি ওএসপিএফ, দিস ইজ অলসো ফর ইআইজিআরপি। হ্যাঁ, তো এখানে নামের কিছু পার্থক্য আছে। তো মেইন 3টা টেবিল থাকে ওএসপিএফ এর। যত খেলা, সেই খেলাগুলো হয় হলো বেসিক্যালি 3টা টেবিলের উপরে। ঠিক আছে, এর ভিতরে ফার্স্ট টেবিলটা হলো নেইবার টেবিল। নেইবার নেইবার কাকে বলে রাউটিং এর ভাষায় বা নেটওয়ার্কের ভাষায়? ফিজিক্যালি কানেক্টেড যে রাউটারটা থাকে ওইটাই নেইবার। ওকে, এখানে 5টা রাউটার আছে। হ্যাঁ, বললাম এটা হলো 1, 2, 3, 4, 5। এই রাউটার গুলো কি একে অন্যের নেইবার? সবাই তো আর নেইবার না। যদি 3-এর সাথে 1 কানেক্ট থাকে তাহলে 3-এর সাথে 1 নেইবার, 3-এর সাথে 2 থাকলে 3-এর সাথে 2 নেইবার, নাকি এরকমই হওয়ার কথা। রাইট। এরা কি এই মোমেন্টে ধরেন টপোলজিটা এরকম 5টা রাউটার কিনে আমি রেখে দিছি, এবং এরা ধরেন একই রুমের ভিতরে রেখে দিছি, কিন্তু এরা কেউ কারো নেইবার না। সো রাউটারের নেইবারশিপ ফর্ম করতে হইলে
তাদের ভিতরে ডিরেক্টলি কানেক্টিভিটি থাকতে হবে। সো আমরা নেইবার বলতে পারি ওএসপিএফ মানে এসপিএফ বা ওএসপিএফ এর ভাষায় ডিরেক্টলি কানেক্টেড যে রাউটার গুলো থাকবে সেই হলো নেইবার। যেমন এখন বলা যায় তিনের নেইবার 2, তিনের নেইবার 1, তিনের নেইবার 4, তিনের নাম নেইবার 5। সো ওএসপিএফ এ যেটা হয় ওএসপিএফ এর প্রথম যে জিনিসটা করে সেটা হলো এই নেইবরের একটা টেবিল তারা মেনটেন করে, একটা টেবিলে তাদের এই নেইবর ইনফরমেশন গুলো থাকে, ঠিক আছে? যেটা দেখা যায় শো আইপি ওএসপিএফ নেইবার, এই কমান্ডটা দিলে। সো মুখস্থ রাখার কোনো দরকার নাই, এগুলো সবই আপনাদের দেখাবো, প্রোভাইড করবো ল্যাবের ভিতরে। ওকে, এরপরে বেসিক্যালি হলো মানে আসল মজাটা, যেটা হলো লিঙ্ক স্টেট ডাটাবেস, ঠিক আছে? এলএসডিবি। মানে আপনার আমরা কি বলছি, ওএসপিএফ হলো একটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, তাই না? আমরা তো এটাই জানি। সো এই এলএসডিবিটা নিয়েই বেসিক্যালি ওএসপিএফ এর যত মানে মানে যত কারুকার্য বা যত ধরেন মেকানিজম, এইটা বেসিক্যালি এই এলএসডিবির উপরে বেস করে হয়, ঠিক আছে? সো এই এলএসডিবি টেবিলটা কিভাবে হয় আমরা এটা দেখবো একটু পরে। বাট আমরা এটা জেনে রাখি যে এরকম একটা টেবিল আমাদের ওএসপিএফ এ হয়, সেটা হলো লিঙ্ক স্টেট ডাটাবেস বা এলএসডিবি। আচ্ছা, এই নেইবার টেবিল এবং এলএসডিবি টেবিল, এই দুটো টেবিল যখন ফর্ম করে তখন একটা সিম্পলিফাইড টেবিল আপনার রাউটারে আসে, সেটা হলো রাউটিং টেবিল, ঠিক আছে? তো এটা হলো কি, the final output contains the absolute best loop-free path delivered by running the SPF algorithm against the central LSDB map, ঠিক আছে? তো এটা হলো বেসিক্যালি আমার ফাইনাল আউটপুট। ফাইনাল আউটপুট বলতে যে আউটপুটের উপর বেস করে আমার ট্রাফিক এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ফরওয়ার্ড হবে, ঠিক আছে? সো বাট এটা আপনার ক্রিয়েট হয় হলো বেসিক্যালি আপনার আমাদের যে এলএসডিবি টেবিলটা আছে সেইটার উপরে বেস করে। তাহলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এলএসএ, ঠিক আছে? এই এলএসএ নিয়ে একটা ফুল ক্লাস আছে আমাদের, ফুল ক্লাস না হলে অ্যাটলিস্ট একটা ক্লাসের হাফ এলএসএ এর উপরে আমরা থিওরিটিক্যালি পড়বো, ঠিক আছে? এলএসএ হলো বেসিক্যালি লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টের আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ লিঙ্ক স্টেট, ঠিক আছে? লিঙ্ক স্টেট জিনিসটা কি, অথবা লিঙ্ক জিনিসটা কি? আচ্ছা, সেটা দেখার জন্য আমরা পরের ছবিটায় যাই, তাহলে আমরা বুঝবো। ওকে, এইখানে আমাদের হলো তিনটা রাউটার আছে, R1, R2, R3। আমার R1 এর সাথে একটা নেটওয়ার্ক আছে 10.1.0.0, R2 এর সাথে একটা নেটওয়ার্ক আছে, R3 এর সাথে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এবং আমি ধরেন এবং এই R1 এবং R2 এর মাঝে একটা নেটওয়ার্ক আছে, R1 R3 এর মাঝে একটা নেটওয়ার্ক আছে, R2 R3 এর ভিতরে একটা নেটওয়ার্ক আছে। ওকে, এখন এই R2 এর নিচে যে জিনিসটা আছে 10. অথবা আমি যদি চিন্তা করি R1 এর নিচে যে মেকানিজম যে নেটওয়ার্কটা আছে 10.1.0.0, ঠিক আছে? আমরা যখন ওএসপিএফ মানে ইনিশিয়ালি স্টার্ট করব তখন সে কি করবে, তখন R1 R2 এর কাছে ওর আন্ডারে যতগুলো নেটওয়ার্ক আছে, হ্যাঁ, ওকে, ওর আন্ডারে যতগুলো নেটওয়ার্ক আছে সে R1 R2 কে দিতে থাকবে, ঠিক আছে? আবার R2 ওর মানে ওর আন্ডারে বা ওর সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে, এখানে বেসিক্যালি কি R1 আর R2 এরা হলো একে অন্যের নেইবার রাউটার, ঠিক আছে? R2 R3 নেইবার রাউটার। আর R1 এর নিচে এটা হলো আমার নেটওয়ার্কের হোস্ট, মানে এটা বলতে পারি আমি ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট R1 এর নিচে একটা ক্লায়েন্ট, R3 এর নিচে একটা ক্লায়েন্ট, R2 এর নিচে একটা ক্লায়েন্ট। তো R1 কি করবে, R2 কে এই ক্লায়েন্ট যেটা মানে 10.1.0.0/24 এবং এইখানে ধরেন একটা মেট্রিক আছে 1, ঠিক আছে? সে এই দুটো জিনিস R2 এর কাছে অ্যাডভার্টাইজ করবে। এইটাই বেসিক্যালি হলো তার লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এই জিনিসটা হলো ভাইস ভার্সা, R1 যেমন R2 কে করবে, R2 R1 কে করবে, আবার R2 R3 কে করবে, R3 R1 কে করবে।
এইভাবে তারা কি করে, তাদের নিজেদের রাউটার গুলো নিজেদের মানে নিচে যে, আমি নিচেই বলি যে রাউটারের নিচে যে নেটওয়ার্ক গুলো আছে সেইগুলো তারা হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ককে একটা ফ্লাডিং করে, সবার নেটওয়ার্কের ইনফরমেশন সবার সাথে শেয়ার করে তারা বেসিক্যালি একটা লিঙ্ক স্টেট ডাটাবেস তৈরি করে, এবং সেই ডাটাবেসের উপরে উপরে আপনার এসপিএফ অ্যালগোরিদম রান করে লুপি একটা বেস পাস তারা চুজ করে। ঠিক আছে, যেমন R1 থেকে R3 তে যাওয়ার জন্য তার দুইটা পাথ আছে, R1 থেকে R3 তে যেতে পারে, R1 থেকে R2 হয়ে R3 তে যেতে পারে। সো তারা মানে কোন পাথ দিয়ে যাবে এটা বেসিক্যালি লিঙ্ক স্টেটের উপর ডাউন করে, সরি আপনার হলো ওই এলএসডিবির উপর বেস করে তারা হলো এটা নির্ধারণ করে। ভাই আগের স্লাইডটা একটু যাবেন, একটা কোশ্চেন আছে। ধরেন R3 এর সাথে R4 এবং R5 কানেক্টেড আছে, হুম, তো এলএস এর R5 এর এলএস তো আর ওদের কাছে অবশ্যই থাকবে, কারণ যেহেতু R4 এবং R3 এর কাছে হচ্ছে ইনফরমেশন গুলা পাস করতেছে, তাই না? আচ্ছা, ধরেন এখানে R1 R2 R3, এখন আপনার কোশ্চেনটা হলো R3 এর সাথে ধরেন R3 থেকে কানেক্টেড হলো R4, R4 থেকে কানেক্টেড হলো R5। ঠিক আছে, এখন R5 এর নিচে একটা নেটওয়ার্ক আছে, সেটা হলো 10.5.0.0/24, তাই তো? জি জি। ওকে, হ্যাঁ অবশ্যই R5 তার এলএসএ R4 কে দিবে, সে R4 হয়ে R3 হয়ে R1 এর কাছে সেটা থাকবে। তার মানে তার যে এলএসডিবি লিঙ্ক স্টেট ডাটাবেস, সেইখানে আপনি R5 এর নিচের যে নেটওয়ার্কটা সেটাকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যদি এখানে একটা যদি আছে, ঠিক আছে, যদি যাচ্ছে আমি পরে যাচ্ছি, বাট নর্মালি আপনি যদি মানে একদম সিম্পল কনফিগারেশন করেন তাহলে এটা আপনি আসবে R1 এর কাছে। ওকে, আমি নেক্সটে গেলাম। আচ্ছা, আপনারা এই জিনিসটা একটু মাথায় ঢোকান, এটা কিভাবে আছে R1 R2 R3, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল R1 R2 R3। ঠিক আছে, এখানে ওরা একটা মানে আপনার এসপিএফ এলএসডিবি যখন ক্যালকুলেশন করে তার আগে ওরা একটা ট্রি বানায়। হ্যাঁ, মানে ওরা হলো একটা লুপ ট্রি, একটা মানে ট্রি বানায়। ট্রিটা বানায় কিভাবে, R1 তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে রাউটার গুলো থাকে, সেই ডিরেক্টলি কানেক্টেড রাউটার গুলো নিয়ে তারা বেসিক্যালি একটা মানে এই শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি বানায় প্রত্যেকটা রাউটার। দেখ, এভরি রাউটার রান যে অ্যালগোরিদম, এটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয়, ইন্ডিপেন্ডেন্টলি এগেইনস্ট দ্য এলএসডিবি by calculating from its own perspective as the root the resulting path of mathematically loop free topology। ঠিক আছে, মানে প্রত্যেকটা সবাই একটা করে ট্রি বানায়, এবং যেটা আসলে বেসিক্যালি লুপ ফ্রি একটা ট্রি বানায়। ওকে, এখন আপনার কোশ্চেনের ব্যাপারে যাই আমি। স্কেলিং প্রবলেম সিঙ্গল এরিয়া ওভারহেড, ঠিক আছে, এটা এটা মানে কি বুঝতেছেন? আচ্ছা, এটার আগে বুঝতে হলে তার আগে আমি আর একটা কথা বলি। আচ্ছা, আমরা খেয়াল আছে, আমরা বলছিলাম যে লিঙ্ক স্টেট বা ওয়েব স্টেট এটা বেসিক্যালি হায়ারার্কিক্যাল রাউটিং প্রোটোকল, মানে এটা হায়ারার্কি মেইনটেইন করা যায়। ঠিক আছে, মানে আপনি চাইলে এই নেটওয়ার্কটাকে ছোট ছোট এরিয়াতে ভাগ করতে পারবেন। ঠিক আছে, চাইলে ওয়েবস্কেপ একটা সিঙ্গেল এরিয়াতেও রাখা যায়, চাইলে ওয়েবস্কেপটাকে ছোট ছোট এরিয়াতে ভাগ করে ভাগও করা যায়। ঠিক আছে, এখন ধরেন আপনার জিনিসটা হলো এইরকম যে এই ধরেন এই একটা টপোলজি, এই টপোলজিটার সাথে একটু মানে মাথায় ঢোকান, এই টপোলজিটা আগামী ক্লাস পর্যন্ত আমাদের মাথায় থাকবে। ধরেন একটা টপোলজি আছে R1 R2 R3 R4 R5 R6 R7। ঠিক আছে, এই ধরেন আপনার একটা কোম্পানিতে এই 7টা রাউটার আছে, এইভাবে আছে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা রাউটারের নিচে ধরেন নেটে মানে নেট ডি জি এটা বি হওয়ার ছিল, যাই হোক সমস্যা নেই। তো এবার প্রত্যেকটা রাউটারের নিচে বেসিক্যালি একটা করে নেটওয়ার্ক আপনার আছে। ঠিক আছে, তো এরা আপনি যখন এদের ভিতরে যখন ওয়েবস্ক্রিপ্টটা রান করবেন, তখন ও কি করবে, মানে সবার যে নেটওয়ার্কের ইনফরমেশন আছে, যেমন R7 প্রথমে ধরেন R7 R5 কে দিল। ঠিক আছে, R5
সেই ইনফরমেশনটা নিয়ে R7 এবং R5 বোথ ইনফরমেশন নিয়ে সে R6 কে দিল, ঠিক আছে। আবার R5 R7 সব ইনফরমেশন R4 কে দিল, ঠিক আছে। R4 এর কাছে এখন কি আছে, মানে R5 থেকে প্রাপ্ত যত ইনফরমেশন আছে সবগুলো আছে, সে এটা R3 কে দিল, R3 আবার দিল হলো R1 কে, ঠিক আছে। মানে বেসিক্যালি সবার ইনফরমেশন সবার কাছে যাচ্ছে, যে সবার কাছে একটা মানে তার যে এলএসডিবি যে টেবিলটা, মানে লিঙ্ক স্টেট ডাটাবেস, সরি এলএসডিবি টেবিল না, এলএসডিবি বললে হয়, লিঙ্ক স্টেট ডাটাবেস। এই লিঙ্ক স্টেট ডাটাবেসটা কি হলো, ওই R1 এর কাছে ধরেন R6 R7 R5 R4 R3 R2 সবার লিঙ্ক স্টেট ডাটাবেস আছে। এই যে ভাই যে একটু আগে যে কোশ্চেনটা করলেন, হ্যাঁ, সিমিলারলি ধরেন R7 এর কাছে ধরেন এই যে R1 থেকে শুরু করে R7 সবার লিঙ্ক স্টেট ডাটাবেস মানে লিঙ্কসে আছে। তো মানে সবাই এটা কি করতেছে, একে অন্যের সাথে অ্যাডভার্টাইজ করতেছে, এবং এরপরে এই ডাটাবেসের উপর একটা অ্যালগোরিদম চালায় তারা ধরেন R1 থেকে R7 এ যাওয়ার একটা বেস্ট পাথ ক্যালকুলেট করলো, R6 এ যাওয়ার একটা বেস্ট পাথ ক্যালকুলেট করলো। ওকে, সুন্দর। এখন যেটা হলো ধরেন কোনো একটা কারণে R5 থেকে R6 এর ভিতরে লিঙ্কটা কাটা গেল, ঠিক আছে। অথবা আপনি মনে করেন যে R6 এর নিচে ধরেন নেট 8 এই লিঙ্কটা কাটা গেল। কি আপনার নেটওয়ার্কে একটা চেঞ্জ আসলো, এটা কি এক ধরনের চেঞ্জ, তাই তো বলতে পারি। যখনই আপনার নেটওয়ার্কে যখন একটা চেঞ্জ আসবে তখন কি করবে, তখন প্রত্যেকটা রাউটার থেকে এই যে মানে R6 এর যে রাউটটা নেট 8 এটা রিফ্রেশ হয়ে যাবে, এবং রিফ্রেশ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা রাউটারের ভিতরে আবার একটা আপনার এরকম একটা এলএসডিবি ফ্লাড হবে, ফ্লাড হয়ে তারপর আবার একটা এলএসডিবি ক্রিয়েট হবে, এলএসডিবি ক্রিয়েট হওয়ার পরে একটা এসপিএফ অ্যালগোরিদম রান হবে, এসপিএফ অ্যালগোরিদম রান হওয়ার পরে আবার মানে আগের মতো নেটওয়ার্ক স্টেটটা ফিরে আসবে। তো এখন ধর চিন্তা করেন আপনার এখানে রাউটার আছে 7টা, কিন্তু এই প্রসেসটা ধরেন আপনি মনে করেন, যেমন ধরেন আপনাকে যদি একটা মানে একটু কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেই, যেমন ধরেন আপনার জিপি নেটওয়ার্কের রাউটার আছে 2000। তো ধরেন আমি 2000টা রাউটারকে আমি সেম একটা এরিয়াতে যদি রাখি, ধরেন জিপির ধরেন 2000 রাউটারের নিচে প্রায় ধরেন 1 লাখ নেটওয়ার্ক আছে, এবং এই 1 লাখ নেটওয়ার্কের ভিতরে ধরেন প্রতি মিনিটে একটা দুটা করে নেটওয়ার্ক আপনার ডাউন হচ্ছে, আপ হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, ঠিক আছে। তো এই যদি হয় দেশের অবস্থা, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন এখানে এই এলএসডিবি ফ্লাডিং এবং এসপিএফ অ্যালগরিদম করতে করতে রাউটারের জীবন কিন্তু শেষ। ওর যে আসল কাজ যে রাউটিং করবে না কি করবে, ওইটাতে কিন্তু তার পারফরমেন্স তখন ডিগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের নেটওয়ার্কটা যদি এইরকম হয়, মানে এইরকম লেভেলের নেটওয়ার্ক যদি আমি বানাই যে আমার সারা মানে বাংলাদেশে ধরেন আমার একটাই মানে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ, তাহলে যেটা হবে আমার ধরেন প্রত্যেকটা রাউটার খুব হাই এন্ড রাউটার লাগবে, ঠিক আছে। এবং যাতে কেন হাই এন্ড রাউটার লাগবে, কারণ এই যে কাজগুলো হবে এই কাজের জন্য ধরেন আপনার এই যে সিপিইউ মানে সিপিইউ যেটা মানে রাউটারের একটা সিপিইউ থাকে, তাই না, এই সিপিইউটা সবসময় বিজি থাকবে। প্লাস আপনার যে রিফ্রেশ মানে রেটটা আসলে স্ট্যান্ডার্ড কত কত টাইমিংটা কত দেওয়াটা বেস্ট প্র্যাকটিস আর কি? কতক্ষণ পর পর রিফ্রেশ? রিফ্রেশ না এলে আপনার হলো লিঙ্ক স্টেট ডাটাবেস, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের নিয়মটা কি, কারণ নেটওয়ার্কে যখন কোনো চেঞ্জ আসবে তখনই শুধুমাত্র তারা আপডেট একে অন্যের সাথে শেয়ার করবে। তো আপনার নেটওয়ার্কে সবসময় আপডেট আসতেই আছে এবং এটা শেয়ার হইতেই আছে, আপনি তো এটাকে আটকাতে পারবেন না। আপনি যদি এটাকে আটকাতে চান তাহলে দেখা যাবে যে আপনার একটা নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, প্রাইমারি পার্ট ডাউন হয়ে গেছে, সেকেন্ডারি পার্ট দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড হলো না, তো এটা আটকানো যায় না, আটকানো যায় না, যাবে না। তো মানে যেটা হইতেছে আপনার নেটওয়ার্কে সবসময় চেঞ্জ আসতেছে এবং আপনার সবসময় এই জিনিসগুলা মানে ক্যালকুলেশন প্রসেস হাবি জাবি এগুলো হইতেছে। এতে যেটা প্রবলেম হচ্ছে আপনার সিপিইউ এর ইউজেসটা প্রচুর বেড়ে যাচ্ছে, এবং আপনার যখন 1000 রাউটার বা 2000 রাউটার 2 লাখ নেটওয়ার্ক নিয়ে যখন আপনার একটা এলএসডিবি ক্রিয়েট হবে, দেখা যাবে যে আপনার রাউটারে যে মেমোরি কার্ডটা আছে সেই মেমোরিও ধরতে পারতেছে না, ঠিক আছে। তো আমার লাইফে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, এই এলএসডিবি বা রাউট আমার মেমোরিতে ধরে নাই এবং আমার অনেকগুলা সাইট ডাউন হয়ে গেছিল একসময়। তো এটা দেখা গেল যে আপনার কি মানে নতুন একটা রাউট আসলো, সে উইন করে পুরাতন একটা রাউট ডাউন করে দিল, মানে আর আপনার মেমোরিতে জায়গা নেই, ঠিক আছে। তো
তখন দেখা যাবে যে আপনার ওইটা মানে একটা এক্সিস্টিং সার্ভিস ডাউন হয়ে বসে আছে। সো এই আমার মানে এতক্ষণে যে মূল কথা সেটা হলো বেসিক্যালি আমরা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এটা কখনোই আমরা ইউজ করব না, মানে যদি পরনেটওয়ার্ক হয়। এখন ধরুন আপনার নেটওয়ার্ক হলো 20টা রাউটারে বা 10টা রাউটারে, ঠিক আছে? লাইক আপনি কোনো একটা ধরেন ছোটখাটো একটা আইআইডি চালান, একটা আইআইডি আর কয়টা রাউটারে থাকবে, তা ওইখানে আপনি চাইলে একটা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ করতে পারেন। বা ধরেন আপনি ধরেন লিঙ্ক থ্রিতে চাকরি করেন, লিঙ্ক থ্রি ধরেন আপনার রাউটার আছে বলতে গেলে প্রায় সারা বাংলাদেশে 500-700 বা আরো বেশি। তো ওইখানে যে আপনি এই সিঙ্গেল এরিয়া কখনোই ইউজ করতে পারবেন না। কেন পারবেন না এটা বুঝতে পারছেন তো না? জি, বুঝতে পারছি। মানে 20-25টা রাউটার হইলে তো আসলে দরকার কি পড়বে? বেটার আপনি 5-7টা রাউটারে করতে পারেন, ওকে। 20-25টা রাউটারে মানে ধরেন যদি এখন এমন হয় যে হ্যাঁ ওই মানে 20টা রাউটারে নেটওয়ার্ক হয়ে গেছে, তো ওইখানে আপনি আর হাত না দিলেও চলবে। কিন্তু ধরেন যদি মানে আপনি নতুন করে যদি কখনো চিন্তা করতে যান, তাহলে চেষ্টা করবেন যে মানে না রাখার। ওকে, তো এই প্রবলেমটার সলিউশনটা কি? এই প্রবলেমটার সলিউশন হলো মাল্টি এরিয়া ডিজাইন, ঠিক আছে? মানে আপনি যে ওএসপিএফ টা যখন ডিজাইন করবেন তখন চেষ্টা করবেন আপনার ওএসপিএফ টাকে মাল্টি এরিয়াতে ডিজাইন করতে। মাল্টি এরিয়াতে ডিজাইন করলে যে বেনিফিটটা আপনি পাবেন, ধরেন আপনার এই AR6 এর নিচে যে নেটওয়ার্ক গুলো আছে, ঠিক আছে, এইখানে যদি কোনো একটা মানে ধরেন, আচ্ছা এটা পরে যাই, মানে ডিজাইনটা কিভাবে করি আমরা, ঠিক আছে? ওএসপিএফ এ ডিজাইন করি আমরা বেসিক্যালি মানে টু টায়ার হায়ারার্কি মেইনটেইন করে, ঠিক আছে? টু টায়ার হায়ারার্কি বলতে ওএসপিএফ এর একটা ফিক্সড এরিয়া থাকে, ঠিক আছে, এবং ওই এরিয়ার সাথে বাকি সকল এরিয়া মাস্ট বি কানেক্টেড হইতে হবে, ঠিক আছে, আইদার ফিজিক্যালি অর লজিক্যালি। এই জন্য আমরা বেসিক্যালি মানে ওএসপিএফটাকে টু টায়ার হায়ারার্কি বলি। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি আর একটু এক্সাম্পল দিবেন? যে একটু এক্সাম্পল দেন, পুরোপুরি ক্লিয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইক আপনার ওএসপিএফ এর ওএসপিএফ এ আমরা ডিক্লেয়ার করি ধরেন ধরলাম আমার এখানে 5টা এরিয়া আছে, ঠিক আছে? একটা এরিয়া হলো এইটা, এই রাউটার, আর একটা এরিয়ায় হলো এই রাউটার, আর একটা এরিয়ায় আছে এই রাউটার, আর একটা এরিয়ায় আছে এই রাউটার, আর একটা এরিয়ায় আছে এই রাউটার, ঠিক আছে? এই রাউটারটা হলো এরিয়া 1, এটা হলো এরিয়া 2, এটা হলো এরিয়া 3, এটা হলো এরিয়া 4, এটা হলো এরিয়া 5, ঠিক আছে? এখন আমাদের ওএসপিএফ এর যেটা নিয়ম, ওএসপিএফ এ একটা ডিফল্ট এরিয়া থাকে। আপনি যদি একটা এরিয়াতেই করতে চান তাহলে সেটা হবে হলো এরিয়া 0, ঠিক আছে? এবং ওএসপিএফ এ ওই যেমন ভিলেন 1 কে আমরা বলতাম ডিফল্ট ভিলেন, ঠিক আছে? আর ওএসপিএফ এর এই এরিয়া 0 কে আমরা বলি হলো, কি বলতে পারবেন? ব্যাকবোন। রাইট, এইটাকে আমরা বলি হলো ব্যাকবোন এরিয়া, ব্যাকবোন এরিয়া। এখন নিয়ম হলো আপনি যত এরিয়াই আপনি করেন, মানে ধরেন আপনি এরিয়াকে ধরেন ভাগ করে ফাটায় ফেললেন, কিন্তু সবগুলা এরিয়াকে আপনার এনি হাউ এই ব্যাকবোন এরিয়াতে কানেক্টেড হইতে হবে, ঠিক আছে? এটা হলো একটা থাম্ব রুল, মানে এটা নিয়ম, মানে ওএসপিএফ এর এটা হলো একটা রুল। তো আপনি ধরেন মানে আপনি যত এরিয়াতেই ভাগ করেন না কেন, আপনার মানে যদি এরিয়া 1 মানে আপনার মানে ধরেন এরিয়া 1 এর একটা ইন্টারফেস অবশ্যই আপনার এরিয়া 0 সাথে থাকতে হবে, ঠিক আছে? এখন আরেকটা টেকনোলজি আছে, লাইক ধরেন এইখানে একটা রাউটার আছে, যে ধরেন একে আপনি দিলেন হলো এরিয়া 6, এবং এরিয়া 6 হলো কোনোভাবেই আপনি এরিয়া 0 এর সাথে কানেক্টিভিটি করতে পারতেছেন না, ঠিক আছে? আপনার মানে ফিজিক্যালি মানে
ফিজিক্যালি আপনার ধরেন মানে এমন একটা অবস্থা যে কোনোভাবেই আপনি এরিয়া জিরোর যে রাউটার গুলো আছে এটার সাথে আপনি কানেক্টিভিটি করতে পারতেছেন না। আপনি করতে পারতেছেন হলো এরিয়া 4 এর একটা রাউটারের সাথে, ঠিক আছে? তো এইটা একটা সলিউশন আছে যেটা মানে রিকমেন্ডেড না, এবং আমি আমার লাইফে কোথাও ইউজ করা দেখি নাই বা কেউ হলে ইউজ করে না। সেটাকে বলে হলো তখন এটাকে একটা যে সলিউশন আছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভাইভাতে, সেটা হলো ভার্চুয়াল লিঙ্ক, ঠিক আছে? ইন কেস ধরেন আপনার ওএসপিএফ এর কখনো মানে ওএসপিএফ এর নর্মাল রুল হলো আপনার মানে প্রত্যেকটা এরিয়া তার ব্যাকবোন এরিয়া বা এরিয়া জিরোর সাথে কানেক্টেড থাকতে হবে ডিরেক্টলি। বাট ইন কেস যদি কখনো এমন হয় যে একটা এরিয়া আছে যে ডিরেক্টলি ব্যাকবোন এরিয়ার সাথে যুক্ত হতে পারতেছে না, হয়তো বা আপনার একটা ফিজিক্যাল তার টানতেছে, ধরেন আপনার হলো 7 দিন লাগবে, তো বাট আপনার ক্লায়েন্ট এখনই আপ হতে চায়, তো আপনার এই এরিয়া 6 এর রাউটারটা এখনই আপ করতে হবে। তখন আপনি তো মার্কেটিং এ তো বলতে পারবেন না যে আমি পারতেছি না এটা। তো তখন আপনারা অ্যাজ এ ইন্টেরিয়াম সলিউশন হিসাবে এরিয়া 6 কে এরিয়া 4 এর সাথে কানেক্ট করে তারপরে এই এরিয়া 4 এ একটা ভার্চুয়াল লিংক কনফিগার করে এরিয়া 6 কে ডাইরেক্ট এরিয়া 0 এর সাথে কানেক্ট করা যায়। বাট দিস সলিউশন ইজ নট এ রিকমেন্ডেড সলিউশন। ওকে, এটা হলো মানে খুব মানে ওর্স্ট কেসের একটা সলিউশন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন যে হ্যাঁ আমার এরিয়া গুলো হলো 2 টায়ারের, একটা টায়ার হলো এরিয়া 0, এটা হলো টায়ার 1, আর বাকি সবগুলো হলো এটা হলো টায়ার 2। তো টায়ার 2 এর যত এরিয়া আছে সবাই টায়ার 1 এর এরিয়া 0 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। মানে এরিয়া 0 এর সাথে আপনার কানেকশন থাকতে হবে আইদার ফিজিক্যালি অর লজিক্যালি। এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে এরিয়া 0 বা দা ব্যাকবোন এরিয়া। এটা হলো দ্য সেন্ট্রাল ট্রানজিট হাব অফ অ্যান ওএসপিএফ নেটওয়ার্ক এন্ড অল আদার রেগুলার এরিয়া মাস্ট কানেক্ট ফিজিক্যালি অর লজিক্যালি উইথ এরিয়া 0, ঠিক এই আছে? এই এই নেটওয়ার্ক এই টপোলজিতে যদি আমি রিডান্ডেন্সি করতে চাই, মনে করেন যে যেগুলো নতুন ইনফ্রাস্ট্রাকচার আমি করতে গেলে সেক্ষেত্রে আমি কোন রাউটার দুইটাকে আমি রিডান্ডেন্সি হিসেবে প্রিফার করব? মানে প্ল্যানিং এর ক্ষেত্রে ধরেন R1 এর সাথে তো আমি R6 করতে পারি, R2 এর সাথে R7 করতে পারি, বা R3 এর সাথে R5 ও করতে পারি। মানে কি রিডান্ডেন্সি করবেন? লিঙ্কের রিডান্ডেন্সি, ফিজিক্যাল লিঙ্কের রিডান্ডেন্সি। আপনি আর1 থেকে আর3 সাথে করেন, আপনার আর1 তো একটা রাউটার, এই যদি ডাউন হয়ে যায় আপনার আর কোনো কিছু করে লাভ আছে? না, আমি বলতেছি যে আর ধরেন R1 এর সাথে যদি না, আমি R6, মাঝখানে ধরেন R3 R4 কাটা গেল, হ্যাঁ, হুম, তাহলে আপনি রিডান্ডেন্ট সেক্ষেত্রে করতে হবে আর5 এর সাথে। R3 এর সাথে R5 আর করতে হবে নাকি? না, আচ্ছা, এখন ধরেন মানে আপনার ধরেন আর4 রাউটারটা নিজে ডাউন হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, আর4 রাউটারটা ডাউন, তাহলে আপনি রিডান্ডেন্ট করতে হবে আর1 এর সাথে আর5, ঠিক আছে? তো এটা হলো সবচেয়ে বেস্ট রিডান্ডেন্সি হবে। মানে একদম ডিরেক্ট লিঙ্ক টেনে আর1 থেকে আর5 আপনি টানবেন, আর1 থেকে আর3 একটা দিবেন, আর1 থেকে আর5 একটা দিবেন, ঠিক আছে? তাহলে যেটা হইলো কি আর1 ডাউন হলেও সমস্যা নাই, আর4 আর5 এর লিঙ্ক কাটা গেলেও সমস্যা নাই, আর3 আর4 এর লিঙ্ক কাটা গেলেও সমস্যা নাই, আর3 ডাউন হলেও সমস্যা নাই, ঠিক আছে? বাট এটা আসলে মানে কোনো ওই রকম ডিজাইনিং চিন্তা করেন না, এটা বেসিক্যালি থিওরি পড়ানো হচ্ছে, এবং এইভাবে ডিজাইন আসলে যে হবে এরকম না। নর্মালি সবসময় রাউটার গুলো একটা রিং আকারে থাকে। আমি আগামী ক্লাসে আমি আমার একটা সুন্দর একটা এইরকম একটা হায়ারার্কিক্যাল রিং একটা নেটওয়ার্ক আমি আপনাদের দেখাবো, মানে আকার দেখায় বোঝাবো না, এইটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? মানে এটা কোনো ডিজাইন না। আচ্ছা, তাহলে এরিয়া 0 কি আমরা বুঝলাম, এরিয়া ব্যাকবোন এরিয়া প্লাস তার সাথে হলো অ্যাসোসিয়েটেড যে এরিয়া, এটা দুইটা, তার মানে দুইটা হায়ারার্কি। এই এরিয়া 0 একটা হায়ারার্কি, আর বাকি এরিয়া গুলো আর একটা হায়ারার্কি, যে এরিয়া গুলো অবশ্যই এরিয়া 0 সাথে কানেক্ট হইতে হবে। ওকে, আপনারা যখন এখন আচ্ছা ওই ছবিটাতে আরেকবার রাখাই।
এইখানে ধরেন আপনার এই এরিয়াটুকু হলো আপনার এরিয়া 0। এই এরিয়াটুকু হলো আপনার এরিয়া 1, আর এই এরিয়াটুকু হলো আপনার এরিয়া 2। এখন এই ওএসটিএফ এ এইখানে আপনারা হয়তো খেয়াল করতেছেন যে কিছু রাউটার আছে, যেমন এই রাউটারটা ধরলাম R1। এই রাউটারটা দেখতেছি আমি একটা ইন্টারফেস আছে হইলো এরিয়া 0-র দিকে, তাই তো? আর বাকি দুইটা ইন্টারফেস আছে এরিয়া 1-এর দিকে। এটাকে আমরা বুঝতেছি। জি, হ্যাঁ। তো তার মানে আমরা এখানে আমরা এতটুকু একটা স্টেটমেন্ট বলতে পারি যে একটা রাউটারের মাল্টিপল ইন্টারফেস মাল্টিপল এরিয়াতে যাইতে পারে, ঠিক আছে? কিন্তু মাস্ট বি একটা ইন্টারফেস অবশ্যই এরিয়া 0-র সাথে থাকতে হবে, তাই তো? এইখানে হ্যাঁ। এমনও হইতে পারতো এইখানে ধরেন আরো দুইটা রাউটার আছে, জিনিসটা এমনও হইতে পারতো ঠিক আছে, এই রাউটার টুকু প্লাস এই সাইড টুকু নিয়ে এটা হলো এরিয়া 3। তারপর উপরে আরো থাকতে পারতো এরিয়া 4, 5। বাট এই রাউটারের একটা হাত তো অবশ্যই এরিয়া 0-তে আমার থাকতে হবে, তাই না? তাহলে তো আমার রুলসটাই ভঙ্গ হয়ে গেল। একটু বুঝতে পারছি যে আমার একটা রাউটারের বিভিন্ন হাত বিভিন্ন এরিয়াতে থাকতে পারে, এবং এইরকম রাউটার যদি আপনার থাকে যে আপনি দেখতেছেন যে আপনার রাউটারের একটা ইন্টারফেস আছে এরিয়া 0-তে, একটা ইন্টারফেস আছে এরিয়া 1-এ, আর একটা ইন্টারফেস আছে এরিয়া 2-তে, আর একটা ইন্টারফেস আছে এরিয়া 3-তে। এই রাউটার গুলা একটা স্পেশাল পারপাস রাউটার, এবং এই রাউটার গুলাকে বলা হয় ABR, ঠিক আছে? এরিয়া বর্ডার রাউটার। তাহলে এখন বলেন, আমি এই যে টপোলজিটা আছি, এই টপোলজিতে এরিয়া বর্ডার রাউটার কে কে? অথবা এটা এত কষ্ট করতে হবে না, এইখানে বলেন যে এখানে এরিয়া বর্ডার রাউটার কে কে? রাউটার 3 আর রাউটার 5। সবাই কি একমত এটার সাথে? জি। কারণ রাউটার 3 এবং রাউটার 5 এর কিছু ইন্টারফেস আছে এরিয়া 0-তে, আর বাকি ইন্টারফেস আছে আদার্স এরিয়াতে। সো এরকম যদি কোনো রাউটার আপনি পান যে কিছু ইন্টারফেস আছে এরিয়া 0-তে এবং কিছু ইন্টারফেস আছে এরিয়া অন্য এরিয়াতে, সেই রাউটার গুলোকে বেসিক্যালি এরিয়া বর্ডার রাউটার বলা হয়। ওকে, এখন এই এরিয়া করাতে আমার সুবিধাটা কি হইলো? হ্যাঁ, সুবিধাটা যেটা হইলো, এক এরিয়ার এলএসএ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বা এলএসই লিঙ্ক স্টেট আপডেট, ঠিক আছে? এক এরিয়ার আপডেট আর এক এরিয়াতে যাবে না। দেখেন এখানে যেটা বলা হয়েছে যে R6 এর সাথে একটা নেটওয়ার্ক আছে নেট আই, ঠিক আছে? তো যখন এই নেট আইটা ডাউন হলো তখন তার নেটওয়ার্কে একটা চেঞ্জ আসলো, আমার নেটওয়ার্কে ওয়েস্টেড নেটওয়ার্কে একটা চেঞ্জ আসছে। সো ওয়েস্টেড নেটওয়ার্কে চেঞ্জ আসলে কি হবে? আমার একটা ট্রিগার আপডেট জেনারেট হবে, তাই না? একটা আপডেট জেনারেট হবে এলএসএ আপডেট, কিন্তু এই এলএসএ আপডেটের বাউন্ডারি হবে শুধুমাত্র তার এরিয়াটুকু। হ্যাঁ, এই 5 এর বাইরে এই এলএসএ এর কোনো আপডেট যাবে না, ঠিক আছে? R7, R6, R7, R5 এর ভিতরেই হলো বেসিক্যালি আপডেট গুলো জেনারেট হবে, এবং এটা যখন আবার ডাউন হবে বা আপ হবে তখনও শুধুমাত্র যে জেনারেট গুলো হবে, মানে সিপিইউ প্রসেস বা ধরেন এখানে যদি কোনো অ্যালগোরিদম চালাইতে হয় বা কোনো এসপিএফ লাগে, সেটা শুধুমাত্র উইদিন এরিয়া হবে, ঠিক আছে? বাকি এরিয়া গুলো এর ইম্প্যাক্ট হবে না, ঠিক আছে? সো মানে বাস্তবে আমরা কি করি জানেন? বাস্তবে দেখা যায় কি আমাদের ছোট মানে একদম এক্সেস লেয়ারের যে এরিয়া গুলো থাকে, এরিয়া গুলো একদম 5টা 6টা রাউটার নিয়ে আমরা একটা করে এরিয়া করি, এবং ওই রাউটার গুলোর সাথে দেখা যায় বিটিএস থাকে, এবং বিটিএস আমার দিনে 24 বার আপ ডাউন হইতেই পারে। তো
যে যদি বিটিএস আপ ডাউন হয় তখন যে ট্রিগার গুলা বা নেটওয়ার্কের যে আপডেট গুলা হয়, সেই আপডেট গুলো ওই শুধু ওই 5-7টা রাউটারের ভিতরেই সীমাবদ্ধ থাকে। আমার বাকি রাউটাররা বেসিক্যালি ওগুলো আর জানেও না, এবং সে কোনো মানে যেহেতু আপডেট পায় না, বা আপডেট না পাইলে কোনো এসপিএফ অ্যালগোরিদমও রান হবে না, তো তারা তাদের মতো করে চলতে থাকে। ওকে, তাহলে আমি একটা কথা বলেছিলাম যে মানে ওএসপিএফ কিন্তু ফুল ভিউ নিয়ে কাজ করে। কিন্তু যখনই আমি মানে এরিয়াতে ভাগ করলাম, তখন কিন্তু এক এরিয়ার ভিউ আর এক এরিয়াতে নাই। কিন্তু ফুল ভিউটা কার কাছে থাকে বলেন তো? ফুল ভিউটা থাকে বেসিক্যালি এবিআর এর কাছে, ঠিক আছে? এবিআর যে রাউটার গুলা, এই জন্য যখন আপনারা যদি কখনো ডিজাইন করেন এরকম যে এবিআর রাউটার যেগুলো থাকবে, এগুলাকে একটু ভালো রাউটার বানাবেন। আর তার নিচের রাউটার গুলা মানে এতটা মানে মানে পাওয়ারফুল বা এতটা মানে ভালো রাউটার না হইলেও হয়, ঠিক আছে? ওকে, তো এটা হলো আমাদের বেসিক্যালি সিঙ্গেল এরিয়া মানে মাল্টি এরিয়া ওএস এর ভিতরে মানে পার্থক্য। মানে এলএসডিবি সাইজটা বড় হয়, ঠিক আছে? মানে এসপিএফ রিক্যালকুলেশন, যে আমি বারবার বলতেছিলাম, যেটা মানে একটা লিঙ্ক ডাউন হইলে যে আমার এসপিএফ আবার রান করে, হ্যাঁ? তো ওই এসপিএফ রিক্যালকুলেশন ইম্প্যাক্ট সিঙ্গেল এরিয়াতে ফুল এরিয়ার ভিতরেই হয়। আর মাল্টি এরিয়া যদি করেন তাহলে শুধু যে এরিয়াতে প্রবলেমটা হয়েছে ওই এরিয়ার ভিতরেই হবে। আর রাউটার রিসোর্স লোড যেটা হয়, রিসোর্স লোড সিঙ্গেল এরিয়াতে বেশি পড়ে, হায়ারার্কি বা মাল্টি এরিয়া ওএসপিতে এটা রাউটার লোডটা একটু কম হয়। আর ডিজাইন হলো যে এই দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে সিঙ্গেল এরিয়া ওএসপিটা ভালো, ডিজাইন সহজ, বাট হায়ারার্কি যখন করবেন তখন ডিজাইনটা একটু কঠিন হয়ে যাবে। কারণ আপনার তখন ডিজাইনিং পার্সপেক্টিভে আপনার অনেক এরিয়া ডিজাইন করতে হবে, এক এরিয়া থেকে আরেক এরিয়া রাউট নিতে হবে। হ্যাঁ, ওই রাউট অটোমেটিকই যায়, ওটা নিয়ে টেনশন নাই। বাট মানে ডিজাইনটা হলো আপনার কমপ্লেক্স হয়ে যাবে, কনফিগারেশনটা একটু কমপ্লেক্স হবে, ঠিক আছে? বলেন এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে আমরা এই ল্যাবটা করবো, ঠিক আছে? ভাই বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আজকে ক্লাস শেষ করে দিব। না, কোশ্চেন আর নাই তেমন। নেক্সট আমরা এই মাল্টি এরিয়া ওয়েবসাইটটা করবো, তারপরে আবার একটা ক্লাস বা দুইটা ক্লাস হয়তো ফ্রি যাবে, তারপর আবার একটা ল্যাব করবো আর কি। ওকে, তাহলে আপনারা যদি সবাই রাজি থাকেন আজকের মতো ক্লাসটা শেষ করে দিতে পারি। ঠিক আছে ভাই, আজকে ওকে, আমি লেকচারটা শেয়ার করে দিচ্ছি, পরে আসলে আর শেয়ার করার মতো সময় পাইনি।